ওয়েলকাম টু বদমাস। তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউ পরীক্ষা দিতে চলেছ এবং আশা রাখছো যে ইন্টারভিউটাকে যতটা সম্ভব ভালো করে তোমরা প্রিপারেশন নিয়ে ফেস করতে পারো, তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা বেশ কাজে লাগবে। এই ভিডিওতে আমরা কি করতে চলেছি? এই ভিডিওতে আমরা একটা পার্টিকুলার জিনিস নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা যখন মক ইন্টারভিউগুলো দিয়েছো, সেখানে দেখা গেছে ইন্টারভিউ দেওয়ার সময় বিশেষ করে ডেমো সেকশনটাতে গিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন অ্যারাইজ করেছিল। সেই কনফিউশনগুলোর উত্তর আশা করি আজকে যে ভিডিওটা হবে তাতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে টপিক চয়েস নিয়ে। টপিক চয়েস আমরা কি করব? মনে রাখবে, তোমরা যে ডেমোটা দিতে যাচ্ছ সেই ডেমোটাতে কি প্রমাণ করতে চাইছো? ডেমোটাতে তোমরা প্রমাণ করতে চাইছো যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা রয়েছে, তাদের কাছে তুমি কিছু ডেলিভার করছো, তাদেরকে কিছু শেখাচ্ছ। সেটা তাদের উপযুক্তভাবে তুমি প্রেজেন্ট করতে পারছো। সেটা করতে তুমি সক্ষম। এইটাই তুমি যারা তোমার ডেমনস্ট্রেশনটা দেখছে তাদের কাছে উপস্থাপন করতে চাইছো, তাই তো? তাহলে ১ম মনে রাখার যেটা, যে আমার টার্গেট লার্নার যারা আছে, তারা কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর। ডেমো দেবার সময় তোমরা অনেকেই যেটা ঘটাচ্ছ সেটা হচ্ছে এমন কিছু টার্ম, এমন কিছু কথাবার্তা বা এমন কিছু শব্দ তোমরা চয়ন করছো, যেই শব্দগুলো বা যেই ওয়ার্ডগুলো হয়তো 1 থেকে 5 এর যে বাচ্চারা পড়ে তাদের জন্য যথোপযুক্ত হচ্ছে না। তাহলে ১ম মনে রাখার বিষয় হচ্ছে আমার টার্গেট লার্নার কে আছে, কাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। তখনই তুমি তাদের মতো করে ব্যাপারটা উপস্থাপন করতে পারবে, যখন তোমার একটা স্বচ্ছ ধারণা থাকবে যে তাদের শেখাবার জন্য যে মাপকাঠি বা শেখাবার জন্য যে প্যারামিটারটা সেট করা হয়েছে সেইটা কি। সেইটার সবথেকে ভালো আইডিয়া তোমার তখন আসবে যখন যে টেক্সট বুকগুলো সরকারিভাবে রাখা হয়েছে এই ক্লাসগুলোতে পড়াবার জন্য, সেই টেক্সট বুকগুলো সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা থাকবে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 3 এর যে টেক্সট বুকটা রয়েছে, ইংলিশের ক্ষেত্রে বাটারফ্লাই, সেইটা সম্পর্কে। এই টেক্সট বুকটার মধ্যে কি কি লেসন্স আছে, সেই লেসন্সগুলো পড়াবার সময় আমরা কোন দিকটা মাথায় রাখবো এবং কোন কোন জিনিস আমাদের আলোচনা করতে হবে, এই পুরোটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকতে হবে। তবেই কিন্তু আমরা সে যতক্ষণই ডেমো দিই না কেন, সেটা ২ মিনিট হোক, ৩ মিনিট হোক, ৪ মিনিট হোক, ১৫ মিনিট হোক বা ২০ মিনিট হোক, আমরা কিন্তু ওই প্যারামিটারের বাইরে যাব না, বা যে প্যারামিটারটা সেট করা হয়েছে সেটাই আমাদের টার্গেট থাকবে, সেই প্যারামিটারটাকে সামনে রেখে কাজ করার। তো আমাদের খুব সুন্দর একটা ধারণা, স্বচ্ছ একটা আইডিয়া থাকতে হবে এই টেক্সট বুকটা সম্পর্কে। এই টেক্সট বুকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে সবকটা ক্লাসের ক্ষেত্রে। এবার এটা খুঁটিয়ে পড়তে গিয়ে আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো? ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ টিচার, আমরা কিন্তু এই টেক্সট বুকটা পড়ছি ছাত্র হিসাবে নয়। আমাদের যে পয়েন্ট অফ ভিউটা থাকবে সেটা একটা টিচারের পয়েন্ট অফ ভিউ, যে এই টেক্সট বুকটা যখন আমরা স্টাডি করব, এখান থেকে কোন কোন বিষয়গুলোর দিকে আমরা নজর করব, যে বিষয়গুলো আমরা ছোটদের সামনে উপস্থাপনা করতে পারি। তো সেরকমই একটা আলোচনা আজকের এই ভিডিওটাতে তোমরা পাবে। তোমরা দেখতেই পাচ্ছ টপিকটা, সেটা হচ্ছে বাটারফ্লাই এর একটা লেসন্স ওভারভিউ করা হয়েছে। যে লেসন্স গুলো আছে সেগুলোর উপর আমরা একটা বিস্তারিত আলোচনা করব এবং সেই লেসন্স থেকে কোন কোন প্যারামিটার, কোন কোন জিনিসগুলো আমরা হাইলাইট করব নিজেরা এটা পড়বার সময়, সেইগুলো নিয়ে এখানে আলোচনাটা হবে। তোমরা যদি এই আলোচনাটা মন দিয়ে শোনো, তাহলে এই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য টেক্সট বুকের ক্ষেত্রেও তোমরা এই স্ক্যানিংটা করে নিতে পারবে নিজেদের মতো করে, বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো কিছু টেক্সট বুকের উপরে এরকম ধরনের ওভারভিউ দিয়েও তোমাদেরকে সাহায্য করতে পারবো। শুরু করবার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে কোনো কাজ যখন আমরা করি, মানে ডুইং আ ওয়ার্ক, সেখানে আমাদের মনে রাখতে হয় দুটো জিনিস, যে ডুইং এরও দুটো পার্ট আছে। একটা হচ্ছে ওভারডুইং, একটা হচ্ছে আন্ডারডুইং। তার মানে যে কোনো কাজ যথাযথভাবে করা মানে কিন্তু ওভারডুইংকে অ্যাভয়েড করা এবং আন্ডারডুইংকে অ্যাভয়েড করা। তার মানে করব বলে একটা জিনিস ভালো করে পড়াতে হবে, বাচ্চাদের উপযুক্ত করে পড়াতে হবে। তার মানে আবার এই নয় যে আমি এতটাই
শিশুসুলভ হয়ে যাব, যে মূল বিষয়তে আমি ফেরতই আসতে পারছি না। তার মানে আমি কি বলতে চাইছি? যে অনেক সময় এরকমটা হচ্ছে একটা পয়েন্টকে ইলাস্ট্রেট করবার জন্য তার আগে আমরা অন্য কোনো বিষয় বা অন্য কোনো আসপেক্ট থেকে সেই পয়েন্টে ঢুকতে চাইছি। তার জন্য বাচ্চাদের উপযুক্ত কিছু উদাহরণ আমরা আনবার চেষ্টা করছি, কোনো গল্প বলবার চেষ্টা করছি বা কোনো ছড়া বলবার চেষ্টা করছি। কিন্তু করতেই পারি এটা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা আবার এতদূর অবধি হয়ে যাবে না যে মূল পয়েন্টে আসতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। কারণ যদি আমাকে কম সময়ের জন্য ডেমো দিতে বলা হয়, তাহলে কিন্তু দেখা যাবে ২ মিনিট ৩ মিনিট অতিক্রম করে যাওয়ার পরেও আমি আমার মূল জিনিসটা শুরুই করে উঠতে পারব না। আবার আমাকে কম সময়ের মধ্যে গোটা বিষয়টা ডেলিভারি করতে হবে বলে আমি একদম হার্শলি একদম যা আছে টেক্সট বুকে বা যেটা আমি পড়াতে চাইছি তার ১ম লাইন থেকে শুরু করলাম পড়ানো, তাতেও সেটা কিন্তু যথেষ্ট শিশু মনোগ্রাহী নাও হয়ে উঠতে পারে। তার মানে আমাকে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট রাখতে হবে, রেখে আমাকে মূল পয়েন্টে আসতে হবে। সেই ইন্ট্রোডাক্টরি যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমাকে মেইনটেইন করতে হবে, যাতে সেটা এতটা বেশি না হয়ে যায় যে মূল পয়েন্টে ঢুকতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আবার এতটাও কম বা একদম বাদ না চলে যায়, যাতে আমি যে পয়েন্টটা ডিসকাস করতে চলেছি তার জন্য সামনে যারা বসে আছে, কাল্পনিকভাবে বসে আছে সেই বাচ্চারা বিষয়টাতে ঠিকভাবে কনসেনট্রেট করতে না পারে। দুটোই আমাদের করতে হবে। আমি একটু রিয়ালিস্টিক উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকবার একটু বোঝাবার চেষ্টা করি। অনেকেই এরকমটা বলছো যে, "আজকে আমরা পড়ব না, আজকে আমরা একটা গল্প করব।" বা চলো আজকে আমরা একটা গল্প শুনি। ভালো কথা। বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে এবং এই স্টোরি টেলিং মেথডের মাধ্যমে আমরা পড়াতে ঢুকতে পারি। কিন্তু মনে রাখতে হবে যখন আমি এই স্টেটমেন্টটা দিচ্ছি যে, "আজকে আমরা পড়ব না, আজকে আমরা গল্প করব।" আসলে তো পড়বই। সেটাকে কভার আপ করবার জন্য বাচ্চাদের শিশুতোষ করবার জন্য আমরা কি বলছি? পড়ব না, গল্প করব। তাহলে এই পড়ব না স্টেটমেন্টটা যখন বলছি এবং পরে পড়াচ্ছি, এতটাও কিন্তু আমরা বাচ্চাদেরকে ভেবে নেব না যে তারা এতটাও সহজ সরল বা কোট আনকোট তারা বোকা যে তারা বুঝবে না যে তাদের পড়ানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি একটা ইনসিনসিয়ার কথা বলছো যে পড়ব না। তাহলে এই স্টেটমেন্টটা বলবার দরকার নেই। আমরা একটা গল্প শুনি বা একটা গল্প দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করি সেটা বলা যেতেই পারে। বা একটা গল্প দিয়ে সরাসরি শুরু করা যেতেই পারে। কিন্তু এই কথাটা বলার কোনো অর্থ দাঁড়ায় না যে আমরা আজকে পড়ব না, আজকে একটা গল্প শুনবো। তাতে কি হবে? টিচারের প্রতি তার যে ট্রাস্ট আছে, টিচার বললেন পড়ব না, কিন্তু দেখা যাচ্ছে সেই পড়াচ্ছি। তাহলে কি হবে? সে কিন্তু আগে থেকেই ধরে নেবে যে বলছে এরকম, আসলে কিন্তু সে পড়াতেই চাইছে। তো চাইল্ড সাইকোলজির জায়গা থেকে এই ইনসিনসিয়ারিটি বা ট্রাস্ট ব্রেক করছে তার, এরকম কিছু কাজ করা কিন্তু অনুচিত। তো সেই জায়গা থেকে এই স্টেটমেন্টটা থেকে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা পড়বো না কিন্তু গল্প করব, এইটা না বলে আমরা এটা বলতেই পারি যে চলো আজকে একটা গল্প দিয়ে আমরা শুরু করি, বা আজকের লেসনটার আগে তোমাদের সঙ্গে একটা গল্প আমি শেয়ার করতে চাই, যে গল্পটা শুনলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এরকম কিছু বলা যেতেই পারে। কিন্তু এই কথাটা বলো না যে আজকে পড়বো না, আমরা গল্প করব। ওকে? তো এই একটা আমি উদাহরণ হিসেবে বললাম। এরকম আরো ছোট, ছোট কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা নিজেরা ভাবলেই বুঝে যাবে যে ভুলটা কোন জায়গাতে হচ্ছে। ঠিক আছে? তো চলো আজকে আমরা এই ওভারভিউটা নিয়ে আলোচনা করি। লেসন ওয়াইজ আলোচনা করি যে একেকটা লেসনকে আমরা কিভাবে নিজেরা তৈরি করব অ্যাজ এ টিচার, যাতে আমি সঠিকভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি। তারপরে আবার ছোটখাটো এই যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে চলতে আলোচনা হবে। ওকে। আচ্ছা, এই বইটার নাম তো 'বাটারফ্লাই লেসনস ওভারভিউ', মানে বাটারফ্লাইতে যে লেসনস গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ওভারভিউ রাখতে চলেছি। দেখো ১ম লেসন যেটা সেটা হচ্ছে 'মাই ফ্রেন্ডস'। 'মাই ফ্রেন্ডস' বা যেকোনো একটা লেসন, সেখান থেকে ১ম এ আমাকে কি জানতে হবে নিজেকে? আমাকে একটা জিস্ট জানতে হবে। যারা পড়াবার টপিক হিসাবে কোনো একটা স্টোরিকে বাছছো বা যেন কোনো একটা পোয়েমকে বাছতে চাইছো, তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এরকম কোথাও বলা নেই যে তুমি এই হিসাবে টেক্সট বুক ইউজ করতে পারবে না। কিন্তু যতটুকু আমাদের যে অভিজ্ঞতা, তাদের যে সময় আমাদের জন্য নির্ধারিত করা হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি একটা টেক্সট বুক ইউজ করি, সেক্ষেত্রে সময় অনেকটা বেশি চলে যাচ্ছে। তাহলে একটা ক্লাসেই তো একটা পুরো গল্প পড়ানো বা সম্পর্কে আলোচনা পুরোটা হবে না বাস্তবে। তার জন্য তো ডিফারেন্ট ক্লাস শিডিউল থাকবে। সেভাবে আমরা লেসন প্ল্যান করব। ধরে নেওয়া যেতে পারে যে রিডিং সেশন সেই রিডিং সেশনটা হয়ে গেছে। আমি এখন যে ক্লাসটা করাতে যাচ্ছি, মানে তুমি ডেমো দেওয়ার সময় যে ক্লাসটা করাতে যাচ্ছ সেটা হচ্ছে পোস্ট রিডিং সেশন। মানে বাচ্চারা সেই গল্পটা পড়ে নিয়েছে। তুমি ক্লাসে পড়িয়ে দিয়েছো। তারপরে তুমি গল্পটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছো।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে ৪ টে জিনিসকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। কোন ৪ টে জিনিস? একটা হচ্ছে লিসনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে রিডিং, আরেকটা হচ্ছে রাইটিং। তার মানে রিডিং এর কাজটা আমাদের হয়েছে এবং রিডিং এর তুমি টেক্সট বুকটা ফলো করলেই দেখতে পাবে রিডিং শুরু করবার আগে কিছু লিসনিং, স্পিকিং অ্যাক্টিভিটিও ছিল। সেই অ্যাক্টিভিটি গুলোও ধরে নেওয়া যেতে পারে রিডিং এর আগে আমরা করে নিয়েছি। এবার আমরা গোটা বিষয়টা ডিসকাশন করব। যেই ডিসকাশন করতে, করতে আমরা ইন্টারেক্টিভ মেথডে যাব এবং এই ইন্টারেক্টিভ মেথডটার মাধ্যমে কি হবে আমি তাকে যখন কিছু কোয়েশ্চেন করব বা আমি পড়াবার সময় যে কথাগুলো বলবো সে সেগুলোকে লিসেন করবে এবং আমি বাই ল্যাঙ্গুয়েজ ইউজ করব, বাংলাও ইউজ করব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারফারেন্স হিসাবে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো এবং বাংলার সাথে, সাথে ইংরাজি শব্দ এবং ইংরাজি বাক্যও তারা বুঝতে পারে এরকম লেভেলে ব্যবহার করব। দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো যাতে তাদের লিসনিং যে ব্যাপারটা এক্সারসাইজটা সেটা ঠিকঠাক হয়। তাদের যখন কোনো কোয়েশ্চেন আস্ক করব তখন আমি এক্সপেক্ট করব বা তাদেরকে আমি উৎসাহিত করব সেই উত্তরটা যতদূর সম্ভব তারা ইংরাজি মাধ্যমেও দিতে পারে যাতে লিসনিং এর সঙ্গে সঙ্গে স্পিকিং অ্যাক্টিভিটিটাও হয়। ওকে, তো আমরা প্রথমে টেক্সটটা দেখে নেবো যে টেক্সটের জিস্ট কিরকম আছে। আমি একটা লেসন দিয়ে ডিটেলসে বলি, বাকি লেসন্স গুলো সুন্দরভাবে করে দেওয়া আছে। আশা করি এটা তোমাদের হেল্প করবে। দেখো কি বলছে এখানে বলছে দিস লেসন এক্সপ্লোরস দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। তাহলে এই লেসনটা থেকে আমরা কি পাচ্ছি? হিউম্যানস এবং অ্যানিমেলসদের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটাকে আমরা এস্টাবলিশ করতে চাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা। তাহলে এই স্টোরিটা পড়াবার সময় আমি তাকে কোনো বাচ্চাকে তার আশেপাশে যে জীবজন্তু তারা দেখতে পারে তাদের সম্পর্কে বলবার চেষ্টা করব। এইটা বলতে গিয়েই তো স্টোরিটা তৈরি হচ্ছে। আমি প্রথমে যে কথাটা বলে শুরু করেছিলাম সেই স্টোরিটাতে আমরা এতটাই মগ্ন হয়ে যাব না যে আমাদের মূল জায়গায় আসতে সময় লাগে। আমি একটা বা দুটো লাইনের মাধ্যমে এই ছোট করে তাকে তার পরিবেশে যে অ্যানিমেলগুলোকে তারা দেখতে পাচ্ছে তাদের সঙ্গে ইন্টারাকশন করছে তাদের কথা বলে দিয়ে আমি সরাসরি টেক্সটে চলে আসব। কিন্তু সেটা বলতে হবে কারণ আমাদের মূল থিমটা হচ্ছে হিউম্যান এবং অ্যানিমেলের মধ্যে যে রিলেশনশিপ সেইটা। কারণ তোমরা জানো এই যে এখানে লেসনটার নাম হচ্ছে মাই ফ্রেন্ডস। মাই বলে যে ক্যারেক্টারটা রয়েছে যে ফার্স্ট পার্সনে বলছে সেই ক্যারেক্টারটার সাথে ফ্রেন্ডস বলতে যে অ্যানিমেলসরা তার চারপাশে রয়েছে তাদের ইন্টারেকশনের উপরেই এই গোটা স্টোরিটা, সেটা তোমার জানা আছে। তো সেই জায়গা থেকেই আমরা হিউম্যান অ্যান্ড অ্যানিমেল এদের যে রিলেশনশিপ সেটা শুরু এস্টাবলিশ করে আমরা এই লেসনটা শুরু করব। আচ্ছা, কাজল হচ্ছে এই ক্যারেক্টারটার নাম। ইট ইন্ট্রোডিউসেস কাজল অ্যান্ড হার অ্যানিমেল ফ্রেন্ডস। কোন কোন ফ্রেন্ডস এর কথা বলেছে? ডগের কথা, ক্যাটের কথা, শিপের কথা, কাউবের কথা। ওকে, হাইলাইটিং দেয়ার সাউন্ডস অ্যান্ড বিহেভিয়ার্স। তার মানে এইটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট যে এই ডিফারেন্ট অ্যানিমেলস এর সাউন্ডস কিরকম হয় সেই জিনিসটা আমাদেরকে এখানে যে ৪ টে অ্যানিমেলের কথা আছে সেই ৪ টে অ্যানিমেল তো বলবোই, তাদের সাউন্ডস কি আমরা ইংলিশে কি বলি, তাই না? যেমন ডগ এর ক্ষেত্রে বার্ক আমরা ইউজ করি। এরকম অন্য অ্যানিমেল গুলোর ক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যেটা টেক্সটে আছে। এবার তুমি যখন এই ডেমোটা দিচ্ছ তোমায় কিন্তু ফার্দার ক্রস কোয়েশ্চেন করবার সময় ওখানে যারা রয়েছেন তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে অন্য একটা অ্যানিমেলের সাউন্ড যেটা এই টেক্সটে নেই। ফলে তুমি অ্যাজ এ টিচার যদি কোনো একটা জিনিস সম্পর্কে তোমার ১০ ধারণা থাকে তাহলে তুমি 1 ডেলিভার করছো। কিন্তু তোমায় ধারণা কিন্তু ১০ই রাখতে হচ্ছে। মানে আরেকটি বাচ্চাকে যখন তুমি পড়াচ্ছ তখন এই টেক্সটের মধ্যে যে অ্যানিমেলস গুলো রয়েছে তাদের সাউন্ডের কথাই বলছো। কিন্তু তুমি যখন এটা ডেমো হিসেবে বলছো তখন তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে আরো একটি অ্যানিমেলের সাউন্ডস এর কথা যে অ্যানিমেলটা এখানে উল্লেখিত নেই। তাহলে এইটা যদি তুমি পড়াবে বলে ভেবে থাকো তাহলে তোমাকে কি তৈরি করতে হবে? অ্যানিমেলস এর সাউন্ডস গুলোকে ইংলিশে কি বলা হয় সেটা তৈরি করতে হবে, রাইট? আচ্ছা, এবং তাদের বিহেভিয়ার ইট ফার্দার ক্যাটাগরাইজেস অ্যানিমেলস ইন্টু ওয়াইল্ড, ডোমেস্টিক অ্যান্ড পেটস। তাহলে ৩টে ভাগে অ্যানিমেলদের আমরা ভাগ করছি। একটা অ্যানিমেল হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, একটা অ্যানিমেল হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল, আর একটা অ্যানিমেল হচ্ছে পেট অ্যানিমেল হিসাবে যাদেরকে আমরা পুষি। পোষ্য যে অ্যানিমেলস গুলো রয়েছে এই ৩টে ভাগে আমরা অ্যানিমেলদেরকে ভাগ করছি। এক্সপ্লেনিং হাউ দে হেল্প হিউম্যানস অ্যান্ড হোয়াট দেয়ার ইয়ং ওয়ান্স আর কল্ড। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইয়ং ওয়ান্স। ইয়ং ওয়ান্স, পাপি, কিটেন, ঠিক আছে? এই যে শব্দগুলো, এই শব্দগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে এই জিনিসটা পড়ে আমি কি বুঝলাম? যে আমাকে অ্যাজ এ টিচার এটা যখন পড়াবো তখন অ্যানিমেল সাউন্ডস এবং অ্যানিমেলদের ইয়ং ওয়ান্স যারা আছে
সেই ইয়ং ওয়ান্সদের নামগুলো সেইটা আমাকে জেনে যেতে হবে, কারণ ক্রস কোয়েশ্চেন হিসাবে আমাকে কিন্তু ইন্টারভিউয়াররা এটা জিজ্ঞেস করতে পারে যখন আমি এটা পড়াবো। ওকে, ফাইন। গ্লসারি, এখানে দেখো কিছু মিনিং দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ওয়েক্স, এখানে দেওয়া আছে মুভস ফ্রম সাইড টু সাইড। উলি, সফট লাইক উল, যেটা শিপের ক্ষেত্রে তার স্কিনটা উলি স্কিন হয়। মাঞ্চ, যখন কাউ খায় কিছু, সেটাকে চিউ করা যেটা বলি, চিউটা নয়েসি সাউন্ড হয়, জাবর কাটে যখন গরু বা কিছু খায়, তখনও সে কিন্তু সেটাকে যেটা যে অ্যাক্টিভিটিটা করে সেটাকে বলা হচ্ছে মাঞ্চ। ডোমেস্টিক বলতে বোঝায় অ্যানিমেলস দ্যাট লিভ উইথ আস, আর ওয়াইল্ড বলতে অ্যানিমেলস দ্যাট লিভ ইন ফরেস্ট। তো এইগুলো তো তুমি জানবেই ওই টেক্সটটা পড়বার সময়। এই টেক্সট থেকে আর কি আমাদের জানতে হবে? এই টেক্সট থেকে আমাদের জানতে হবে হচ্ছে লেসন প্ল্যান এবং পেডাগজিক্যাল আসপেক্ট। ওকে, লেসন প্ল্যান ব্যাপারটা কি? নিশ্চয়ই তোমরা ডিএলএড এ লেসন প্ল্যান সম্পর্কে কিছু তো ধারণা পেয়েছো। একটা লেসন পড়াবার সময় সেটাকে কিভাবে আমরা প্ল্যান করব, কিভাবে ডিভাইস করব লেসনটা, যাতে সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার ক্লাসটা শেষ করতে পারি এবং সবাই সে সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পায়, আমাদের টিচিং গোল যেটা আছে সেটা অ্যাচিভ করতে পারি। তার জন্য একটা সলিড লেসন প্ল্যান আমাদের থাকতে হয়, এবং এইখানেও 2 মিনিট বা 3 মিনিট ক্লাসের ক্ষেত্রেও একটা লেসন প্ল্যান আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আর পেডাগজিক্যাল আসপেক্ট, পেডাগজি এই বিষয়টা তোমরা জানো, তোমরা যখন টেট পরীক্ষা দিয়েছো তখন পেডাগজি পড়েছো। হোয়াট ইজ পেডাগজি? এক কথায় বলতে গেলে দ্য সায়েন্স অ্যান্ড আর্টস অফ টিচিং। তাহলে পড়াবার যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, শুধু বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিই নয়, পড়াবার যে সুষম বা শৈল্পিক দিক, এই দুটো জিনিসই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বিজ্ঞান যুক্তি নির্ভর যে ব্যাপারটা, আরেকটা হচ্ছে তার যে শিল্প সুষমার দিক, মানে যাতে লোকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে, যেটা আমি প্রথমে বলে শুরু করেছিলাম। এই দুটো দিকই আমার মাথায় রাখতে হবে। তাহলে এই যে টেক্সটটা বরাবর, সেই টেক্সটার লেসন প্ল্যান কিরকম হতে পারে, তার পেডাগজিক্যাল আসপেক্ট বা কিরকম হতে পারে। তাহলে লেসন প্ল্যান তৈরি করবার আগে অবজেক্টিভ জানতে হবে, কেন এই টেক্সটটা পড়াচ্ছি। আচ্ছা, এই যে লেসনগুলো দেওয়া হয়েছে, এগুলো তো উদ্দেশ্যহীনভাবে দেওয়া হয়নি, নির্দিষ্ট উদ্দেশ্য আছে যে এইটাই আমরা স্টোরি আকারে পড়াবো। কাজল বলে একটা ক্যারেক্টারকে রাখবো, সেখানে 4টে অ্যানিমেলকে রাখবো, সেই অ্যানিমেলের বিভিন্ন আসপেক্টগুলোকে রাখবো, এইটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? এই টেক্সটের ক্ষেত্রে অবজেক্টিভ হচ্ছে টু enable students to identify different animals, their sounds, their young ones, while fostering empathy toward animals. ফস্টারিং মানে হচ্ছে মানে লালন পালন করা বলা যেতে পারে, আর এমপ্যাথি হচ্ছে তাদের প্রতি সহানুভূতি। যাতে এই টেক্সটটা পড়বার পরে এই কাজল বলে যে ক্যারেক্টারের মাধ্যমে গোটা বিষয়টা করা হয়েছে, বাচ্চারা এই ক্যারেক্টারটার সাথে কি মনে করে, তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারে ক্যারেক্টারটার সঙ্গে। এবং ছোট ছোট ছেলে মেয়েদের অনেক সময় অভ্যাস থাকে যে তারা হয়তো রাস্তায় একটা কুকুর দেখে তার দিকে একটা ঢিল ছুঁড়ে মারলো। তোমার উদ্দেশ্য থাকতে হবে, তোমার যে হলিস্টিক অ্যাপ্রোচটা থাকবে, যে ইন্টেনশনটা থাকবে, যে এই স্টোরিটা আমি এমনভাবে বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেব, এই স্টোরিতে নির্যাসটা, যে এর পরে এই স্টোরিটা পড়বার পর কোনো বাচ্চা যদি কোনো অ্যানিমেলের দিকে ঢিল ছুটতে যায়, তার যেন মনে পড়ে যে এই কাজটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এই কাজটা কেন ঠিক হচ্ছে না? কারণ কাজল বলে যে ক্যারেক্টারটার সঙ্গে আইডেন্টিফাই করেছি, সে কিন্তু এই কাজটা করতো না। এটা কিন্তু অ্যানিমেলদের এগেনস্টে একটা কাজ হচ্ছে, তাদের দিকে এরমভাবে ঢিল ছুঁড়ে মারা উচিত নয়। সরাসরি আমি এটা বলছি না, কিন্তু এই যে স্টোরিটা পড়াচ্ছি, তার পিছনে যে এই উদ্দেশ্যটা রয়েছে, এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। তবেই আমি তার কিছুটা অংশ একটা বাচ্চার কাছে ডেলিভার করতে পারবো বা তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। তাহলেই আমাদের এই যে শিক্ষা যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এই টেক্সটটাই বাছা হয়েছে এবং এরমভাবে দেওয়া হয়েছে, সেটা সফল হবে। তার মানে আমার যে টিচিং গোল শুধুমাত্র এই নয় যে আমি তাকে কিছু গ্রামার শেখালাম, তাকে কিছু শব্দের ব্যবহার শেখালাম, তাকে কিছু ভোকাবুলারি শেখালাম, তাতে কিন্তু টিচিং গোল শেষ হয়ে যাচ্ছে না। টিচিং গোলটা তার পরবর্তী আরো অনেক দূর অব্দি এক্সটেন্ডেড, যে তার মধ্যে একটা হলিস্টিক থিঙ্কিং আমি তার মধ্যে দিতে পারলাম বা তাকে সেটা সম্পর্কে অবহিত করতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্টিভ। এই অবজেক্টিভটা যদি মাথায় থাকে, তাহলে যে কথা আমি বলবো, যে শব্দ আমি বলবো, সবকিছুর পিছনে আমার মাথার মধ্যে ঢুকে বসে এই ভাবনাটা কিন্তু কাজ করবে। আশা করি বোঝাতে পারি।
নেক্সট দেখো পেডাগজিক্যাল অ্যাসপেক্ট এখানে কি আছে, এটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং থ্রু ম্যাচিং এক্সারসাইজেস। তোমরা যখন টেক্সটগুলো পড়বে একটু এক্সারসাইজগুলো ফলো করবে, কিরকম এক্সারসাইজ দেওয়া হয়েছে। এই যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলা হচ্ছে, দেখবে দুটো কলাম করে দেওয়া হয়েছে এক্সারসাইজে। এখানে কিছু অ্যানিমেলস এর নাম আছে, এখানে কিছু সাউন্ডস আছে, সেগুলোকে ম্যাচ করতে বলা হয়েছে, কোনটা কোনটার সঙ্গে ম্যাচ হবে। এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে ওই যে কোন অ্যানিমেলের কি সাউন্ড, কোন অ্যানিমেলের বেবিজদের কি বলা হচ্ছে, এইগুলো কিন্তু তারা শিখে যাচ্ছে। তাহলে এটা হবে তার অ্যাক্টিভিটিতে। তুমি পড়াবার সময় এরকম বলতেই পারো যে তোমাদের এরপরে আমি একটা দারুণ অ্যাক্টিভিটি দেব, সেইখানে কিন্তু তোমাদের এইটা করতে হবে। এরকমভাবে তুমি তোমাদের অ্যাক্টিভিটি দেওয়ার কথা বলতে পারো। থ্রু দ্যাট তুমি আরেকটা মেসেজও পৌঁছচ্ছ যারা বসে আছে ইন্টারভিউ তাদের কাছে, যে তুমি শুধু টেক্সটের মানে বলেই শেষ হচ্ছে না, তুমি তাদেরকে কিরম এক্সারসাইজ দেবে, তাদের কিরম ধরনের এক্সারসাইজের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যাতে অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাধিত হয়, সেইটা সম্পর্কেও তুমি একটা বার্তা দিচ্ছ যে ইউ আর অ্যাওয়ার অফ দ্যাট, তুমি সেটা সম্পর্কে জানো। তাহলে তাদেরকেও এটা বলা হচ্ছে। যখন আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, আমার কিন্তু এখানে দুটো পারপাস মনে রাখতে হবে। ক্লাসে পড়াচ্ছি না, আমি ক্লাসে পড়াবার ডেমো দিচ্ছি, যেন আমার একটা রিহার্সাল চলছে। তাহলে আমি বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিটা সম্পর্কে যখন বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই বার্তাটা ইন্টারভিউয়ারদের কাছেও পৌঁছচ্ছি যে এই সম্পর্কে আমার ধারণা আছে। হতেই পারে তুমি যখন এটা বলছো তখন তোমায় কেউ জিজ্ঞেস করতে পারেন, কোনো ইন্টারভিউয়ার, যে এই যে তুমি একটা এক্সারসাইজের কথা বললে, এটা কি কারণে বললে? সঙ্গে সঙ্গে তোমার উত্তরটা হবে এটা একটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এবং এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর মাধ্যমে আমরা খুব ভালোভাবে বাচ্চাদের কাছে কোনো বিষয় শেখাতে পারি বা উপস্থাপনা করতে পারি। এইটা বললে কিন্তু তোমার এই বিষয় সম্পর্কে যে সম্যক ধারণা আছে সেটা তুমি ক্লিয়ারলি তাদের সামনে রাখতে পারছো, তারা ইমপ্রেসড হবেন ব্যাপারটা। ওকে, তার মানে এইটা মাথায় রাখতে হবে আমাকে, শুধু টেক্সট পড়ানো নয়, সেই টেক্সটের এক্সারসাইজ কি হবে, কিরম কোন নীতির উপর বেস করে হবে এবং প্র্যাকটিক্যালিটা কি হবে, এইটাও কিন্তু আমাদের জানতে হচ্ছে। ওকে, গ্রামার ডট, এই টেক্সটে গ্রামার কি পড়ানো হচ্ছে? গ্রামার পড়ানো হচ্ছে ওয়ান অ্যান্ড মেনি সম্পর্কে। ওয়ান অ্যান্ড মেনি মানে কি, সিঙ্গুলার প্লুরাল, কোথায় কোথায় আমরা এস অ্যাড করব প্লুরাল করার জন্য, যেমন ক্যাট থেকে ক্যাটস, কাউ থেকে কাউস। এই যে সিঙ্গুলার প্লুরালের ধারণা, সেটা কিন্তু আমরা এই টেক্সট থেকে পাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করছো তোমরা, সেটা হচ্ছে যে আমি আজকে গ্রামার পড়াবো, ভালো কথা, প্রিপোজিশন পড়াবো, কি নাউন পড়াবো, কি প্রোনাউন পড়াবো, পড়াতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রাইমারি যে ক্লাসেসগুলো রয়েছে সেখানে কিন্তু আলাদা করে গ্রামার নেই। সেখানে গ্রামারটা কিভাবে আছে, টেক্সট বেস গ্রামার আছে। তাহলে তুমি যাই গ্রামার পড়াও না কেন, সেই গ্রামারে যে এক্সারসাইজগুলো দিচ্ছ বা সেন্টেন্স হিসেবে যে উদাহরণগুলো দিচ্ছ তুমি, সেই উদাহরণগুলোর মধ্যে যদি তোমার টেক্সট থাকে, টেক্সটের লাইন থাকে, তার মানে এখানে কাজল বলে ক্যারেক্টারটা আছে, তুমি যাই গ্রামার পড়াও সেখানে যদি কাজল বলে একটা ক্যারেক্টার থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাটার রিলেট করতে অনেক বেশি সুবিধা হওয়ার কথা। কারণ অলরেডি সেই কাজল ক্যারেক্টারটা বা তার অ্যাক্টিভিটি সম্পর্কে অনেকটা পরিচিত হয়ে গেছে। বা এই অ্যানিমেলসগুলোর সঙ্গে ধরে নেওয়া যেতে পারে যে এই চ্যাপ্টার সাবমেলে হয়ে গেছে, তারপরে তুমি ড্রামা করাতে যাচ্ছ। তাহলে এই অ্যানিমেলগুলোর কথা যদি বলি, এই অ্যানিমেলদের জন্য যে নাম ঠিক করা হয়েছে, সেই নামগুলো ভলুমতি, এই নামগুলো যদি আমরা বলি, তাহলে তার রিলেট করতে অনেক বেশি সুবিধা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে আমরা বলছি দুটো বার্তা পৌঁছানোর কথা। একটা বাচ্চাদের ক্ষেত্রে যেমন সুবিধা হবে, উল্টো দিক থেকে তোমার সামনে যে ইন্টারভিউয়াররা রয়েছে তারাও এটা জানবে যে তুমি পড়াচ্ছ হয়তো নাউন বা প্রোনাউন, কিন্তু তুমি টেক্সটটা সম্পর্কে জানো। তার মানে আমি পড়াবো কিন্তু সমস্ত কিছুই কিন্তু টেক্সট বেসড, মানে টেক্সটকে লক্ষ্য রেখে। এবার এই যে সিঙ্গুলার প্লুরাল পড়াচ্ছ, তুমি যদি শুধু ডেমো হিসাবে নাউনের সিঙ্গুলার প্লুরাল পড়াও, এইটুকু যদি তুমি পড়াও, তাহলে তুমি কিন্তু সেখানে এটা রেফারেন্স হিসেবে বলতে পারবে ইন্টারভিউয়ের সময়। তোমরা তো মাই ফ্রেন্ডস এই গল্পটা পড়েছো, সেই মাই ফ্রেন্ডস গল্পে একটি গরুর কথা ছিল বা একটি কুকুরের কথা ছিল, তার নাম এই ছিল। তাহলে কুকুর ইংরেজি কি ডগ, এটা তোমরা অলরেডি জানো। কিন্তু যদি আরো অনেকগুলো কুকুর থাকতো, তাকে আমরা কি বলতাম, তাকে আমরা ডগস বলতাম। তাহলে ডগের সঙ্গে যখন এস বসাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, অনেক ডগকে বোঝাচ্ছে, মেনি হয়ে যাচ্ছে, ওয়ান আর মেনি। এই ওয়ান গুলোকে আমরা বলবো সিঙ্গুলার, আর মেনি গুলোকে আমরা বলবো প্লুরাল। তার মানে কি হলো, ওই টেক্সটকে জুড়ে নিয়ে তুমি গ্রামারকে পড়াচ্ছ। এইটা কিন্তু এটা বাদ দিয়ে যে গ্রামার পড়াচ্ছে সিঙ্গুলার প্লুরাল, তার থেকে 1 নম্বর হলেও তোমার স্কোরশিটে বেশি অ্যাড করবে। কারণ এটা দুটো জিনিসকে প্রমাণ করবে, এক, তুমি সিঙ্গুলার প্লুরাল ভালোভাবে পড়াতে পারো, আর তার সঙ্গে দুই, তোমার এই সিলেবাস সম্পর্কে অত্যন্ত সুন্দর আইডিয়া রয়েছে, তাই হলো তুমি টেক্সটকে মিলিয়ে পড়াচ্ছ।
বোঝাতে পারলাম নিশ্চয়ই পয়েন্টটা? তার মানে তোমার কথাবার্তার মধ্যে দিয়ে তুমি পরোক্ষে বোঝাতে চাইছো আমি সিলেবাস পড়ে এসছি। আমার এই যে টেক্সট বুকটা এটা সম্পর্কে একদম নিজের হাতের তালুর মতো আমি টেক্সট বুকটাকে চিনি। এতটাই আমি প্রাইমারিতে পড়াবার জন্য উৎসুক। তাহলে মুখে বলতে হবে না যে আমি প্রাইমারিতে পড়াবার জন্য উৎসুক, আমি বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসি, আমার আজন্ম লালিত স্বাদ ছিল প্রাইমারি টিচার হব। এই যে কথাগুলো আমরা বলছি, যে কথাগুলোর আসলে কোনো সারমর্ম নেই। আমি যদি অ্যাক্টিভিটির মাধ্যমে সেগুলোকে তাদের সামনে উপস্থাপিত করতে পারি, তাহলে পরোক্ষে বোঝাতে পারবো যে বিষয়টার প্রতি আমি কতটা ইন্টারেস্টেড। ঠিক আছে? তো দিস আর দ্য টেকনিকস যেগুলো আমরা কিন্তু বার্তা পাঠাচ্ছি আমাদের কাজের মাধ্যমে। ডিরেক্ট স্টেটমেন্ট দিচ্ছি না, কিন্তু আমাদের বার্তাটা পৌঁছচ্ছে যে আমি বিষয়টার সঙ্গে কতটা জড়িত বা কতটা ওতপ্রোতভাবে আমার বিষয়গুলো জানা রয়েছে। তো এই টেকনিকটা কিন্তু আমরা ইউজ করব টপিক হিসাবে আমরা যাই বাছি না কেন সেইগুলো পড়াবার ক্ষেত্রে। আচ্ছা, ইউজেজ অফ ক্যান অ্যান্ড ক্যান নট। দেখবে এক্সারসাইজ এটা আছে, ক্যান এবং ক্যান নটের ব্যবহার। ক্যান মানে পারা এবং ক্যান নট মানে নেগেটিভ, না পারা। তাহলে এখানে এক্সপ্রেসিং এবিলিটি অর ইনএবিলিটির কথা বলা হয়েছে। যেরকম ধরো ইনসেক্টস ক্যান ক্রল, ক্রল মানে কি হাওয়াগুড়ি দিয়ে চলা। তাহলে এই যে ইনসেক্টস ক্যান ক্রল, এই বাক্যটার মাধ্যমে পড়াবার যখন আমি বলছি, তাহলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা জানেন যে এইটা আছে এক্সারসাইজ এবং এইটাকেই আমি ইউজ করছি ক্যান এবং ক্যান নটের সময়। তাহলে তারা জানেন আমার টেক্সটটা দেখা আছে, টেক্সটটা পড়া আছে। এবং ক্রল এই যে ফামাগুড়ি দিয়ে চলেছে, ক্রলিং করে চলেছে, এখানে হ্যাঁ একটু ভোকাবুলারি, আমি একটা ভোকাবুলারির কথাও তাকে বলতে পারলাম। ওকে, তো আই ক্যান নট ওয়াক অন ওয়াটার, দেখো আমরা কেউ জলের উপর দিয়ে হাঁটতে পারি না, ইনএবিলিটির কথা বলেছে, তাহলে ক্যান নটার শেখানো হয়ে গেল। তার মানে এই যে লেসন প্ল্যান এবং পেডাগজিক্যাল আসপেক্টের কথা আমি বললাম, এখনো পর্যন্ত প্রথম থেকে শুরু করে যতটা সময় আমি বলে চলেছি শুধুমাত্র একটা লেসন নিয়ে আমি বলেছি। এই লেসনটা পড়াবার জন্য যদি আমি নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করি, তাহলে আমি কি কি করতে পারছি? আমি ক্লাস 3 এর একটা টেক্সট পড়াতে পারছি, আমি ক্যান এবং ক্যান নটের ডিফারেন্স পড়াতে পারছি, সেখান থেকে মোডালে চলে যেতে পারছি, প্রয়োজন হলে মোডাল শব্দটা বলতে পারছি, এটা না মোডাল ভার্ব। যদিও ক্লাস 3-তে এটা বলবার দরকার নেই, কিন্তু এটা আমার তৈরি হয়ে থাকছে যখন ক্লাস 4-এ পড়াতে যাচ্ছি বা তাকে উদ্দেশ্য করে পড়াচ্ছি, সেখানে আমি এটা উল্লেখ করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমি এইখানে এই যে সিঙ্গুলার এবং প্লুরাল এই ব্যাপারটা হয়ে যাচ্ছে আমার। তার মানে একটা টেক্সটকে যখন আমি প্রিপেয়ার করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু এই এলিমেন্টগুলো সম্পর্কেও আমি নিজেকে প্রিপেয়ার করছি, তার জন্য আলাদা করে আমায় গ্রামার প্রিপেয়ার করতে হচ্ছে। এবার টপিক হিসাবে আমি কি বাছবো সেই প্রসঙ্গে যাব, আমি আরেকটু পরে যাব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি এত টেক্সটের উপর জোর দেওয়ার কথা বলছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের লেসন 1। সিমিলার প্যাটার্নে আমরা যদি চলে যাই হচ্ছে লেসন 2-তে। এখানে দেখো লেসন 2 অ্যানিম্যাল মিটিং। তাহলে এই যে এবার আমরা বুঝতে পারবো যে ফার্স্ট লেসনে কেন অ্যানিমেলদের ইন্ট্রোডাকশন হয়েছে, কারণ এইখানে সেই অ্যানিমেল রিলেট করি আরো একটু এগোনো হচ্ছে, অ্যানিমেলদের মিথিকের কথা বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? দ্য উইলি ফলোয়ার্স, এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? হিতোপদেশ থেকে। অ্যাবাউট আ লায়ন অ্যান্ড হিজ 3 কানিং ফলোয়ার্স। কে কে আছে? ক্রো আছে, জ্যাকেল আছে, টাইগার আছে। তাহলে অ্যানিমেলদের যে লিস্টটা আমরা প্রথম লেসনে পেয়েছিলাম, ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড, সেটাকে বাড়িয়ে নেওয়া হলো। এবার এই লেসনটা যখন পড়াবো, তাহলে এই লেসনটা যদি আমি বেছে নিই পড়াবার জন্য, তাহলে আমি যদি ক্লাসের একটা বাচ্চাকে প্রশ্ন করি, আগের লেসনে তো তোমরা পেয়েছিলে হচ্ছে কাউয়ের কথা, তাই তো? তাহলে তার যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমরা কি বলেছিলাম? মু। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? এখানে আমরা দেখো ক্রোকে পাচ্ছি, জ্যাকেলকে পাচ্ছি, টাইগারকে পাচ্ছি। তাহলে টাইগারের সাউন্ড কেরম হবে বলো তো? তাহলে দেখো রেফারেন্স টু দ্য কনটেক্সট, এইটা পড়াতে গিয়ে আমি এটা হিন্ট পৌঁছাতে পারছি, আমার আগের লেসনটাও জানা আছে। তাহলে এইটাই যদি আমার চুজিং সাবজেক্ট হয়, এটা যদি আমি চুজ করে থাকি, তাহলে এইটা পড়াতে পড়াতে কিন্তু আমি এই বার্তাটা ইন্টারভিউয়ারদের কাছে পৌঁছাচ্ছি। আমি শুধু এইটা বেছে পড়ে আসিনি, আমি আগেরটাও জানি, আমি পরেরটাও জানি। সেটা না বলে আমি এই বার্তাটা পৌঁছতে পারছি। এই পরোক্ষ বার্তা পৌঁছানো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক, যার মাধ্যমে কম কথায় তোমার অ্যাক্টিভিটি দিয়ে তুমি বোঝাতে চাইছো যে তোমার কতটা তৈরি আছে বা কতটা তুমি প্রিপেয়ার হয়েছো এই বিষয়টা সম্পর্কে। ওকে, তো দে ট্রিক আ ফেইথফুল ক্যামেল ইনটু অফারিং হিমসেলফ অ্যাজ ফুড।
ওয়েন দ্য লায়ন ফলস ই। তাহলে এইটা হচ্ছে জিস্ট, তোমরা স্টোরিটা দেখে নেবে, আমি এটা ইলংগেট করছি না পুরো বিষয়টা। এখানে গ্লসারি তোমরা দেখে নেবে, এখানে দেওয়া আছে গ্লসারিটা, তোমরা এই পিডিএফটা থেকে দেখে নেবে। এরপরে আমরা এখানে কি পাচ্ছি, এখানকার লেসন প্ল্যান এবং এখানকার পেডাগজিক্যাল আসপেক্ট। এখানের অবজেক্টিভ কি এই টেক্সটার? টু ডেভেলপ রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড মরাল রিজনিং বাই ডিসকাসিং লয়্যালটি ভার্সাস কানিং বিহেভিয়ার। তাহলে এইখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে লয়্যালটি কি বোঝাচ্ছে, আর একটা কানিং কি বোঝাচ্ছে। তাহলে আগের লেসনে আমরা নাউনের, মনে করে দেখো কি বলেছিলাম, সিঙ্গুলার প্লুরাল। এখানে দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট গ্রামারের আসপেক্ট পাচ্ছি, সেটা কি, যে কানিং হবে তার অপোজিটে যে থাকবে সে কি হবে, সে লয়াল হবে। তাহলে এটা কি হচ্ছে অপোজিট ওয়ার্ড। তাহলে গ্লসারিতে আমরা কি পাচ্ছি, সিমিলার ওয়ার্ডস উইচ ইজ সিনোনিমস, আর এখানে আমরা কি পাচ্ছি, অ্যান্টোনিমস। বুঝতে পারছো কি বলছি? তার মানে এই টেক্সটটা পড়াতে গিয়ে আমি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিকে ইউজ করতে পারছি, বা সেই সম্পর্কে বাচ্চাদের একটা ধারণা দিতে পারছি। তাহলে লয়্যালটি কাকে বলে, আর কানিং বিহেভিয়ার বা কানিংনেস কাকে বলে, এটা সম্পর্কে বাচ্চাদের একটা মরাল অ্যাওয়ারনেস দিতে পারছি। তাহলে আমাদের কি হওয়া উচিত, আমাদের লয়াল হওয়া উচিত। আমরা কাকে পছন্দ করি না অ্যাজ এ হিউম্যান বিং, যে কানিং বিহেভিয়ার করে, তাকে পছন্দ করি না। তাহলে ওই যে বলছিলাম হোলিস্টিক অ্যাপ্রোচ বা বিয়ন্ড দ্য টেক্সট, যে এডুকেশনটা আমরা ওখানে কনভে করতে চাইছি বাচ্চাদের কাছে, আগেরটাই যেন বললাম অ্যানিমেলদের প্রতি আমাদের এমপ্যাথি থাকা উচিত, এই অ্যানিমেলদের প্রতি আমাদের একটা সহানুভূতি থাকা উচিত। এইখানে আমরা কি বলতে পারছি, যে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ক্যারেক্টারের মধ্যে কি থাকা উচিত, লয়্যালটি থাকা উচিত। যদি আমরা কানিং হয়ে পড়ি তাহলে কেউ আমাকে পছন্দ করবে না। তার মিডিয়াম হিসাবে আমরা এই স্টোরিটা ইউজ করছি। সো দিস ইজ দ্য মেন অবজেক্টিভ বিহাইন্ড দিস স্টোরি। By this approach, you can prepare the other text too of different classes. Okay. এখানে পেডাগজিক্যাল আসপেক্ট কি কি আছে, ন্যারেটিভ ড্রিভেন। ন্যারেটিভ কাকে বলে, একটা গল্প বলার যে পদ্ধতি সেটাকে আমরা ন্যারেটিভ বলি। লার্নিং ফলোড বাই ট্রু ফলস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার অ্যাক্টিভিটিস টু চেক কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন, সে কতটা কম্প্রিহেন্ড করেছে সেটা বুঝবো কি করে, আমি কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে বুঝতে পারি, আরেকটা বুঝতে পারি ট্রু ফলস অ্যাক্টিভিটির মাধ্যমে। এর আগের লেসনে আমরা যে অ্যাক্টিভিটি করেছিলাম ম্যাচিং করেছিলাম, তাহলে এবার আরেকটু এগিয়ে আমরা কি করছি, ট্রু ফলস, কোন স্টেটমেন্ট ট্রু নাকি কোনো স্টেটমেন্ট ফলস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আচ্ছা, গ্রামার এখানে কি শেখানো হচ্ছে, রিঅ্যারেঞ্জিং জাম্পেন্ড ওয়ার্ডস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানিমেল হ্যাবিটস। লুক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিনিংফুল সেন্টেন্সেস, অনেকেই সেন্টেন্স পড়াতে চেয়েছো বা নিজেরা সেন্টেন্সকে বেছে নিয়েছো যে তোমাদের টপিক হিসাবে, যে সেন্টেন্স কি করে ফর্ম করা হয়, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, অথবা অন্যান্য এলিমেন্টস গুলো থাকবে। এই যে সেন্টেন্স তুমি গ্রামারের টপিক হিসেবে পড়াতে চাইছো, তখন যদি তুমি পড়াবার পরে ওদেরকে একটা টাস্ক দাও, সেই টাস্কের আগে উল্লেখ করে দাও যে তোমরা তো টেক্সটে পড়েছো, তোমরা এর আগে টেক্সটে পড়েছো। কোন টেক্সটে পড়েছো, যে টেক্সটার কথা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, এই যে টেক্সটটা অ্যানিমেল মিটিং, এই টেক্সটটা তোমরা অলরেডি পড়েছো এবং সেখানে তোমরা অ্যাক্টিভিটিও করেছো, যে কিভাবে শব্দ এলোমেলোভাবে থাকলে তাকে সাজাতে হয়। তারই যে গ্রামাটিক্যাল ব্যাপারটা সেটা আমি আজকে আলোচনা করলাম। এবার দেখো আমি তোমাদের কিছু শব্দ দিচ্ছি, তোমরা এই শব্দগুলোকে এই পদ্ধতি অনুযায়ী সাজাও দেখি। বলে তুমি বোর্ডে একটা সেন্টেন্সকে এলোমেলোভাবে লিখে দিলে, কিন্তু সেটা কি সেন্টেন্স হবে, দ্য সেন্টেন্স শুড কাম ফ্রম দিস টেক্সট। তাতে কি অ্যাডভান্টেজ হবে, তুমি যে কোনো একটা সেন্টেন্স দিতে পারতে, যে রাম ক্রিকেট প্লেইস, এখানে দেখো রাম প্লেইস ক্রিকেট হবে, এটা দিতে পারতে, কিন্তু এটা দিলে যে ভুল হচ্ছে তা নয়, কিন্তু অতিরিক্ত কিছু হচ্ছে না। এবার সময় কম, তো আমাদের তো ম্যাক্সিমাম ইম্প্যাক্ট ফেলতে হবে। আমি সেই সেন্টেন্সটাই কি সেন্টেন্স দেব, দ্য সেন্টেন্স ফ্রম দিস পার্টিকুলার টেক্সট। কারণ আমি তাদের সঙ্গে এটা আলোচনা করে যাচ্ছি যে তোমরা এই টেক্সটটা পড়েছো, তাহলে সেই টেক্সট থেকেই একটা লাইন দিচ্ছি, তাহলে সেটা তাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেই বার্তাটাও পৌঁছে দেওয়া হবে ইন্টারভিউয়ারদের কাছে, যে তুমি এই টেক্সট বুকটা জানো, সেই টেক্সট বই থেকে তুমি লাইনটা তুলেছো, যদিও তুমি পড়াচ্ছ সেন্টেন্স স্ট্রাকচার। এইভাবে আমার টপিকের মধ্যেও আমি এটাকে ইউজ করতে পারি। শুধু যে টেক্সটটা পড়াবার সময় এই ব্যাপারটাকে ইউজ করবো তা নয়, আমি যে টপিক বেছেছি পড়াবার জন্য সেখানেও আমি এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, ডেসক্রিপটিভ রাইটিং, এখানে রাইটিং এর একটা ব্যাপার আছে। রাইটিং 5 সেন্টেন্সেস অ্যাবাউট আ ফেভারিট অ্যানিমেল ইউজিং স্পেসিফিক হিন্টস। মানে
5টা সেন্টেন্স লিখতে হবে। সেই অ্যানিমেলটার খাদ্যাভ্যাস কি, ফুড, তার সাউন্ড কিরকম, তার বেবিদের কি বলা হয়। এইটা এখানে কেন করব? কারণ এই টেক্সটটা পড়ার সময় এরকম অ্যাক্টিভিটি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের টেক্সটটা সেটাতেও আছে। তাহলে ২ নম্বর টেক্সটও আগে পড়া হবে না, ১ নম্বর টেক্সট পড়া হয়েছে, তারপরেই ২ নম্বর পড়া হয়েছে। তাহলে এবার তাদেরকে আমি একটা ৫ লাইন লেখার রাইটিং অ্যাক্টিভিটি দিতে পারি, যেটা প্রুভ করবে এই যে ৪ টে অ্যাসপেক্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো দিস রাইটিং অ্যাক্টিভিটি স্টার্টস হিয়ার। এখানে এই রাইটিং অ্যাক্টিভিটিটা স্টার্ট হলো এটার মাধ্যমে। তো এই টেক্সট থেকে আমরা এইভাবে এই টেক্সটটাকে আমরা অ্যানালিসিস করতে পারলাম। ওকে? নেক্সট পরেরটায় চলে যাই আমরা। পরেরটায় কি আছে? পরেরটায় আছে হচ্ছে রিভিশন লেসন। এই রিভিশন লেসনটার মধ্যে এর আগেরগুলো যা, যা করেছি আমরা তারই একটা রিভিশন রয়েছে। এইটা তোমরা দেখে নেবে পুরোটা। এরপরে আছে হচ্ছে লেসন 3 দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য অ্যান্টস। এবার দেখো অ্যানিমেল থেকে আমরা চলে এলাম ইনসেক্টস এর দিকে। সেখানে কি আছে? গ্রাসহোপার আছে এবং অ্যান্টস এর কথা আছে। জিস্ট দেওয়া আছে, এটা দেখে নেবে তোমরা। গ্লসারি দেওয়া আছে, দেখে নেবে। আমি একই জিনিস রিপিট করছি না। এইখানে গ্রামারের অ্যাসপেক্ট কি আছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলা আছে, ডেসক্রাইবিং অনগোয়িং অ্যাকশন। যেরকম দ্য অ্যান্টস আর ক্যারিং গ্রেইন, অ্যান্টসরা গ্রেইন নিয়ে যাচ্ছে। এটা কন্টিনিউয়াস টেন্সে লেখা রয়েছে। কিভাবে আমরা বুঝছি কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে? এখানে দেখো আর ক্যারিং ভার্ব ফরমেশনটা দেখো কি কি লেখা হয়েছে। আর মানে একটা বি ভার্ব লেখা হয়েছে। বি ভার্ব কোনগুলো হয়? অ্যাম হয়, ইজ হয়, আর হয়। পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ হয়, ওয়্যার হয়। ফিউচার টেন্সে কি হয়? শ্যাল বি হয়, উইল বি হয়। তাহলে এইটা তোমরা শিখেছো বি ভার্ব এবং তোমরা এই স্টোরিটা পড়েছো। এবার দেখো এই বি ভার্বের সঙ্গে যখন ভার্বের আইএনজি অ্যাড করা হয় তখন কন্টিনিউইটি বোঝায়, অ্যাকশনের কন্টিনিউইটি। এই মুহূর্তে আমরা কি করছি? এই মুহূর্তে আমরা পড়ছি। তাহলে আমরা পড়ছি। উই আর স্টার্টিং। এরপরে আমরা কি করব? এরপরে আমরা খেলতে থাকব। উই শ্যাল বি প্লেইং। কালকে আমরা কি করছিলাম? কালকে আমরা একটা মুভি দেখছিলাম। তাহলে উই ওয়্যার ওয়াচিং আ মুভি ইয়েস্টারডে। আরে যেটা আমরা কালকে দেখছিলাম সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা আমরা আজকে করছি এই মুহূর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা ভবিষ্যতে করব সেটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এইখান থেকেই কিন্তু আমি গ্রামারে চলে যাচ্ছি। তাহলে আমি যদি একটা এন্টায়ার টেক্সটকে বেছে নিই যে আজকে আমরা এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমরা এই টেক্সটটা রিডিং পড়েছিলে, তোমাদের রিডিং প্র্যাকটিস হয়েছে। আমরা কিছু, কিছু কোয়েশ্চেন অ্যান্সার মুখে, মুখে আলোচনাও করেছিলাম। আজকে দেখো সেই টেক্সটার থেকে আমরা আরো কত, কত মজার জিনিস শিখতে পারি। এইটা বলে যদি আমি একটা ক্লাস শুরু করি, একটা টেক্সট পড়াতে গিয়ে, তাহলে সেই টেক্সটটা পড়াতে, পড়াতে আমি তার প্রোজ পড়ানো যে টেকনিক সেটা আমি নিজের ক্যাপাবিলিটি সেখানে আমি এক্সপ্রেস করতে পারছি। সেটা করতে, করতে গ্রামারের কথা বলতে পারছি। সেটা করতে, করতে ভোকাবুলারির কথা বলতে পারছি। সেখানে আমি একটা অ্যাক্টিভিটি তাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমি কিভাবে পড়াবো বা আমার পড়ানোর উদ্দেশ্য কি সেইটা আমি একটা বার্তা দিতে পারছি। তার জিসটা সম্পর্কে ছোট করে আলোচনা করতে গিয়ে সেই টেক্সটটাকে বাছার পিছনে যে উদ্দেশ্য রয়েছে, যে হোলিস্টিক ভাবনাটা রয়েছে, যে ইনটেনশনটা রয়েছে সেটা আমি এক্সপ্রেস করতে পারছি। মানে একটা অলরাউন্ড পারফরম্যান্স হচ্ছে। তার জন্য ১৫-২০ মিনিট লাগছে না। সেটা কিন্তু আমরা ৩-৪ মিনিটের মধ্যেই করতে পারি। যদি আমাকে অ্যালাও করা হয়, সেখানে অসংখ্য অ্যাসপেক্ট যেহেতু আছে, আমি গ্রামারের টপিকটাকে বাড়াতে পারি। সেখানে যদি আমাকে অ্যালাও করা হয়, আমি টেক্সট নিয়ে আরেকটু বেশি আলোচনা করতে পারি। তার মানে আমার কাছে একটা ফ্লেক্সিবিলিটি জায়গা থাকছে যে, তুমি যদি আমাকে ৩ মিনিটে থামিয়ে দাও, তাহলে ৩ মিনিটের উপযুক্ত করে আমি বলতে পারবো। যদি আমাকে ১৫ মিনিট টানতে বলো, তাহলে আমি ১৫ মিনিটও এটা নিয়ে কথা বলতে পারবো। মাঝপথে থেমে যেতে হবে না। অথবা আমার একটা লম্বা বলার জিনিস মাঝপথে কেটে দিলে, সেটা আমি হঠাৎ করে শুরুই করতে পারলাম না, কিছু বোঝাতেই পারলাম না, দুম করে শেষ হয়ে গেল। এরমটাও হবে না। বিকজ উই ডোন্ট নো যে কতক্ষণ আমাদেরকে অ্যালাও করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা পার্টিকুলার নাউন পড়াবো, পার্টিকুলার সিঙ্গুলার প্লুরাল পড়াবো, পার্টিকুলার XYZ টপিক পড়বো, সেটা না করে আজকে তোমাদের আমি বাটারফ্লাই থেকে 3rd লেসনটা পড়াবো। 3rd লেসনটা কন্টিনিউ করব। পড়াবো না বলে কন্টিনিউ করব। এই কথাটা যদি বলি কেন? কারণ আমি রিডিং পড়াতে পারছি না। টেক্সট বুক ইউজ করছি না আমি ওখানে। অ্যাজ ইফ যেন তারা টেক্সট বুকটা পড়ে নিয়েছে বা আমি পড়িয়ে দিয়েছি আগের দিনকে। আগের দিন আমরা টেক্সট বুকটা পড়েছিলাম। খুব সুন্দর একটা গল্প পড়েছিলাম। মনে আছে তো? কাজল নামে সেই মেয়েটির গল্প। সেইটাকে নিয়ে আমরা আরো কিছু জিনিস, মজার জিনিস আলোচনা করব।
মজার মজার কিছু অ্যাক্টিভিটি করবো। তোমরা করবে তো আমার সাথে? চলো আমরা ওইটা নিয়ে আলোচনা শুরু করি। উই ক্যান স্টার্ট উইথ দ্যাট। আমরা এভাবে শুরু করতে পারি। তাতে কি হবে? আমার হাতে অনেক বেশি ওয়েপন থাকবে, অনেক বেশি অস্ত্র-শস্ত্র থাকবে, যে আমাকে যদি অ্যালাও করে যে, "বলে যান, আপনি পড়িয়ে যান।" দেখা যাচ্ছে অনেকক্ষণ পড়াতে দিচ্ছে। এরকমটাও তো হচ্ছে। কাউকে অনেকক্ষণ পড়াতে বলছে। তো সেক্ষেত্রে আমি ১০ মিনিট, ১৫ মিনিট কোনো অসুবিধাই নেই। আমি সেই টেক্সটের গ্রামার বলব, সেই টেক্সটের ভোকাবুলারি বলব। আমার মাঝখানে থামিয়ে দিল। তাহলে আমি ২-৩ মিনিটের মতো প্রিপারেশন নিয়ে এসছি। আমি মাঝখানে থেমে গেলেও কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এটা কিন্তু আমার একটা অ্যাডভান্টেজের ব্যাপার হবে। সো why don't you think about teaching them a complete lesson or talking about a complete lesson? কেন আমরা এরমভাবেই ভাবছি যে আমরা শুধুমাত্র নাউনটা পড়াবো, শুধুমাত্র প্রনাউনটা পড়াবো, এরমভাবে কেন ভাবছি? আমরা এরমভাবে ভাবতে পারি যে আমরা লেসন 3 পড়বো। লেসন 3 এর পড়াটাকে কন্টিনিউ করব। কারণ লেসন 3 এর মধ্যেই তো সব রয়েছে। লেসন 4 এর মধ্যেই তো সব রয়েছে। তুমি এই ওভারভিউটা দেখে যাও, আর তোমার মতো করে তোমার যে লেসনটা ভালো লাগবে সেটা তৈরি করে নাও। একইভাবে 4 এর ক্ষেত্রে করো, একইভাবে 5 এর ক্ষেত্রে করো। সঙ্গে লেসন বাকিগুলো দেখে যাও যে আমাকে যদি ছেড়ে দেয় তাহলে আমি 3 করব। আমাকে যদি বলে যে অন্য একটা করতে, আমি সেটা করতে পারব। ইভেন আমাকে যদি বলে যে কোনো একটা টপিক দিয়ে পড়াতে, যে তুমি প্রিপোজিশন পড়াও, তাহলে আমি সেই প্রিপোজিশন রিলেটেড যে টেক্সটটা আছে, সেই টেক্সটটা উল্লেখ করে আমি প্রিপোজিশন পড়াবো। সেটাও আমি করতে পারি। এটা একটা কিন্তু অ্যাডভান্টেজের জায়গা হবে। সেই জন্যই এই ওভারভিউটা দেওয়া। তো আশা করি যে পয়েন্টগুলো বলতে চেয়েছিলাম, সে পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি খুব বেশি ইলংগেট করতে চাইবো না ভিডিওটাকে। তোমাদের জাস্ট স্লাইডস গুলো দেখিয়ে দিই। এভাবে এখানে লেসন 5 ও আছে, এখানে ওয়াটার সম্পর্কে আছে এবং বাকি লেসনস গুলো সমস্ত এখানে দেওয়া আছে। একদম শেষ লেসন পর্যন্ত তোমরা পেয়ে যাবে পুরো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাতে সম্পূর্ণ পুরো লেসনটাই তোমরা লাস্ট লেসন পর্যন্ত পেয়ে যাবে। মানে লেসন 9 মুভিং অ্যারাউন্ড, এই যে লেসনটা আছে, এই লেসনটা সম্পর্কেও তোমরা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো এই যে গোটা ভিডিওটা খুব মন দিয়ে শোনো। আর এই যে লেসনস গুলো এখানে দেওয়া আছে এবং যে এই লেসন সম্পর্কে যা যা বলা আছে এখানে, সেইগুলো একটু তোমরা ভালো করে তৈরি করে নাও এবং এই প্রসেসকে ফলো করেই তোমরা অন্যান্য বই বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এরকম একটা জিস্ট বা এরকম একটা ক্যাপসুল মতো নিজেরা প্রিপেয়ার করতে পারো, যেটা তোমাদের টিচিংকে যথেষ্ট হেল্প করবে অথবা তোমাদের হাতে অনেকগুলো অস্ত্র-শস্ত্র তুলে দেবে। এটাতে তোমাদের কিন্তু বেশ সুবিধা হবে। ঠিক আছে? তো আমি ১ম থেকে তোমাদের যেই ৩ টে জিনিস আলোচনা করলাম, ৩ টে চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করলাম বা লেসনস সম্পর্কে। বাকি যে লেসনস গুলো রয়েছে তোমাদের সুবিধার জন্য তোমার লেসন 5 থেকে একবার করে আমি স্লাইডস গুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার করে স্লাইডস গুলো দেখে নাও। দেখো লেসন 5 এ ওয়াটার সম্পর্কে বলা হয়েছে। এর জিস্ট এবং গ্লসারি দেওয়া হয়েছে। যেরকম দেওয়া হচ্ছিল। এটাতে তোমার লেসন প্ল্যান, পেডাগজিক্যাল অ্যাসপেক্ট ওই চ্যাপ্টারটা থেকে সেটা বলা হয়েছে। এখানে গ্রামারের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধারণা আছে এই টেক্সটটাতে। হোয়াট ডু উই গেট ওয়াটার ফ্রম? কোথা থেকে আমরা ওয়াটার পাচ্ছি? হোয়াই ডু উই নিড ওয়াটার? এই লাইনসগুলোর মাধ্যমে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়াতে পারি তাদেরকে। গ্রামারের ক্ষেত্রে এটা 6 লেসন। এখানে আছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের তলায় যা যা ব্যাপার-স্যাপার হয় বা সেখানে যে প্রাণীরা রয়েছে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে। নেক্সট দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করবার আছে। এই যে আমরা পড়ছি আ এখানে আ কি পড়লাম, কি বললাম এটা? দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। কি মজার জিনিস লক্ষ্য করে দেখো। ১ম এ আমরা কি আসছিলাম? অ্যানিমেল আসছিলাম। তারপরে ব্রেক করে কোথায় এলাম? ওয়াটারে এলাম। এবার দেখো ওয়াটার আর অ্যানিমেলকে মার্জ করা হয়েছে। হিয়ার দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। তার মানে ভাবো যে টেক্সট বুকটাকে যে তৈরি করা হয়েছে, এটা কতটা মাইনিউটলি করা হয়েছে, মানে কতটা ভাবনা চিন্তা করে গোটা বিষয়টা করা হয়েছে। তো এই ভাবনা চিন্তাটার যে ধারাটা, এটা তোমাকে ধরতে হবে এবং সেই ধারা অনুযায়ী তোমার লেসন প্ল্যান করতে হবে, টিচিং দিতে হবে। তাহলে কিন্তু পুরো ব্যাপারটা একটা কম্প্যাটিবিলিটি জায়গায় চলে যাবে। ওকে? এই জিনিসটা বুঝতে হবে খুব সুন্দর করে। সেইটা বোঝাবার জন্যই এই পরিকল্পনাটা। নেক্সট যে লেসনটা আছে দেখো, ওয়ান গ্রিন ফ্রেন্ডস। তাহলে এই গ্রিন ফ্রেন্ডস বলতে কাকে বলা হচ্ছে? তার যে বিষয়-আশয়গুলো আছে সেইটা। এর অবজেক্টিভ দেখো, টু ফস্টার এনভায়রনমেন্টাল স্টিওয়ার্ডশিপ। তার মানে অ্যানিমেল, ওয়াটার, এনভায়রনমেন্ট, নেচার এবং তার সাথে হিউম্যান বিং। গোটা যে থিমটা, ওভারঅল থিমটা এই গোটা বইটার, সেই থিমটা হচ্ছে এইটা।
তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে, "এই যে বইটা থেকে আপনি পড়াচ্ছেন, এই বইটার মূল থিমটা কি? মানে এখানে যে টেক্সটগুলো বাছা হয়েছে, সেই টেক্সটগুলো কি উদ্দেশ্য নিয়ে বাছা হয়েছে?" পুরোটার উদ্দেশ্য কিন্তু বুঝতে পারছো। মানুষ এবং তার সাথে নেচার এবং ন্যাচারাল যে আদার আ যে অবজেক্টিভস গুলো রয়েছে, তার যে ইন্টারেকশন, তার যে কমিউনিকেশন, তার যে ইন্টার রিলেশন, এইগুলোই কিন্তু গোটা বইটার মধ্যে দেওয়া হয়েছে। অ্যাজ এ টিচার এই জিনিসটা তোমার বোঝা দরকার খুব ভালো করে। কারণ একটা এন্ড অফ দিস বুক, এই বইটা তুমি কাউকে পড়িয়ে ফেলেছো। কিন্তু কোনো বাচ্চার মনে এই ধারণাটা তৈরি হয়নি যে এনভায়রনমেন্ট বা নেচার বা অন্যান্য যে লিভিং বিং আছে তাদের সঙ্গে হিউম্যান বিং এর রিলেশনশিপ সেটা কতটা কর্ডিয়াল হওয়া উচিত, কতটা অ্যামিকেবল হওয়া উচিত। এই ব্যাপারটা তার মধ্যে তৈরি হয়নি। তার মানে তোমার যে পাঠদানের উদ্দেশ্য সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে। তাহলে তোমার পাঠদানের উদ্দেশ্যের মধ্যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত যখন তুমি এই জিনিসটা পড়াচ্ছ। তুমি পড়াচ্ছ ইংরাজি, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু তার যে এই সামাজিক এবং প্রাকৃতিক ভাবনা, এই ভাবনাটা ডেভেলপ করছো। এবং এটাই হচ্ছে প্রাইমারি এডুকেশনের অন্যতম প্রধান উদ্দেশ্য। যে ওই সাবজেক্ট শুধু নয়, সাবজেক্টের বাইরে বেরিয়ে তার যে বৃহৎ ভাবনা রয়েছে সাবজেক্টের পিছনে, সেই মেসেজটা বাচ্চাদের কাছে কনভে করা। এই সম্পর্কে তোমার ওয়াকিবহাল থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, নেক্সট দেখো দ্য জার্নি অফ হুইলস। তারপরে হচ্ছে মুভিং অ্যারাউন্ড। এটা ফাইনাল লেসন। এখানে বিভিন্ন মোড অফ ট্রাভেল এর কথা বলা হয়েছে। ল্যান্ড, ওয়াটার, এয়ার এবং সেখানকার বিভিন্ন ভেহিকলস গুলো যেগুলো ইউজড হয় সেগুলো নিয়ে বলা হয়েছে। অবজেক্টিভ কি? টু ক্যাটাগরাইজ অ্যান্ড আইডেন্টিফাই ভ্যারিয়াস মোডস অফ ট্রান্সপোর্টেশন। বিভিন্ন রকমের ট্রান্সপোর্টেশন সম্পর্কে এইখানে বলা হয়েছে। ওকে? তো আশা করি তোমরা গোটা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং এই ভিডিওটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল সেটাও বুঝতে পেরেছো। তো যদি এইটা তোমাদের পছন্দ হয়ে থাকে এবং প্রয়োজনীয় মনে হয়ে থাকে, তাহলে এরকম আরো একটা ভিডিও করা যেতে পারে যেখানে আমরা অন্য কোনো ক্লাসের অন্য কোনো টেক্সট বুক নিয়ে ডিটেলস আলোচনা করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা এই যে প্রসিডিওরটা এখানে দেখলে, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, এই প্রসিডিওরটাকে ফলো করে অন্যান্য টেক্সট বুকগুলোকে এইভাবেই পড়ে তৈরি করো এবং নিচের এলিমেন্টগুলোকে সংগ্রহ করে নাও। নিজে যেটা ডেমো দেবে বলে ভেবেছো, সেইটা তো ভালো করে তৈরি করে রাখছোই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই পুরো বিষয়টা সম্পর্কে তোমার ধারণা থাকলে এই কনফিডেন্স নিয়ে তুমি ঢুকতে পারবে। তোমাকে আর যাই পড়াতে বলা হোক না কেন, এমনকি তুমি যদি ইংরাজি অথবা অঙ্ক বা অন্য কোনো বিষয়ের পারদর্শী হয়ে থাকো, তাই নিয়ে ফার্দার পড়াশোনা করে থাকো, তোমাকে তার কোনো অন্য কোনো টেক্সট পড়াতে বললে, অন্য কোনো সাবজেক্ট পড়াতে বললেও সেক্ষেত্রে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ।